ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার 1 মাস পূর্ণ হলো আজ। দেশ গঠনে পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান করে দেশের সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা 21। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার 2 জন বিশেষ সহকারী ও 1 জন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত রয়েছেন। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে 1 মাসে বেশ কিছু সিদ্ধান্ত, পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়, আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদেও স্বাক্ষর করে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে। শুরু হয় দাবি আদায়ের নানা আন্দোলন, তার কিছু ছিল যৌক্তিক আর কিছু ছিল ষড়যন্ত্রের অংশ। এরই মধ্যে নজিরবিহীন বন্যা দেখা দেয় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। সরকারের দ্রুত তৎপরতা, সেনাবাহিনী ও ছাত্র জনতার সহযোগিতায় অনেকটাই সামাল দেয়া গেছে বন্যা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের কার্যকরী উদ্যোগের মধ্যে একটি 10 ব্যাংক ও 1 আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামীপন্থী ব্যবসায়ী, পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। ডলারের দাম আরও বাজারভিত্তিক করা হয়েছে। আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদ্যমান অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরও নিয়োগ দেওয়া হয়েছে। 19 আগস্ট সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয়। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় 1 সেপ্টেম্বর। জনপ্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলোতে পরিবর্তন এসেছে। গণ আন্দোলনে হতাহতদের ঘটনায় সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা সহ 24 জন গ্রেপ্তার হয়েছেন। অস্ত্র উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। কিছুটা কমানো হয়েছে ডিজেল ও পেট্রোলের দাম। আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে। গত 21 আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিবর্তন এসেছে। এদিন বিসিবি সভাপতির পদ ছাড়েন সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন, দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এছাড়া 5 সেপ্টেম্বর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত করা হয়েছে। এছাড়া সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে কথা বলে তিনি। তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী কিংবা আইজিপি সবাইকে একই পর্যায়ে আসামি হিসেবে বিবেচনা করা হবে। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তদন্তের প্রয়োজন সাপেক্ষে গুরুতর আসামিদের গ্রেফতার চাওয়া হবে বলেও জানান তিনি। শহীদ পরিবারগুলো, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, গুমের শিকার পরিবারগুলো, নির্যাতন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন বিচারের দাবিতে কান্না করুক, বিচারের বাণী নিভৃতে কাঁদুক, সেটা আমরা চাই না। দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটাকে সক্রিয় করে এই জাতিকে কলঙ্ক মুক্ত করার চেষ্টা এটা আমাদের থাকবে। পতিত যে স্বৈর শাসক ছিল তারা বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছিল, যারা বিচারকদেরকে এমনভাবে কন্ট্রোল করেছে, এমনভাবে অন্যায়ভাবে রায় দিতে বাধ্য করেছে, অথবা বিচারকরা নিজেরাই এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে, সেই রকম বিচারক আর কখনো এই ট্রাইব্যুনালে আসবে না ইনশাআল্লাহ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব না। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে বাংলাদেশ বিস্মিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার। তিনি বলেন, রাজনৈতিক আশ্রয় যে কোনো দেশ যে কাউকে দিতে পারে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে তখন দেখা যাবে, এখনই মন্তব্য নয়।
জাতিসংঘের নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার সাইডলাইন বৈঠক হবে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এটা আমি এখন হয়ে যাচ্ছে না, আমার মাথা তো আবার মিক্সড আপ হয়ে যাবে। আমি এই মুহূর্তে এই সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ আমি বললাম যে এটুকু যোগাযোগ হয়েছে ওইটুকু যোগাযোগ হয়েছে, এটা বরং রাখুন। আমি বলেছি যে নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে, আমরা সেটা দেখব। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। সাতক্ষীরায় আজ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জেলার কলারোয়া ফুটবল মাঠে বিশালে জনসভা করবে দলটি। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সভাপতিত্ব করবেন। এরই মধ্যে সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। কিছুক্ষণ পরে শুরু হবে সমাবেশের মূল অনুষ্ঠান। মানসিক নির্যাতন ভোগ করতে হয়েছিল। আজকে প্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক ইসলাম হাবিব সহ সকল রাজবন্দীরা মুক্তি। হাবিবুল ইসলাম হাবিব সাহেব ইতিমধ্যেই দর্শক, এই মুহূর্তে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল হক বাবু। বাবু, বিএনপি সমাবেশের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে সাতক্ষীরায় কিন্তু দীর্ঘ 17 বছর পরে বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই সমাবেশকে ঘিরে কিন্তু সাতক্ষীরার যে বিএনপির নেতাকর্মী বা নেতৃবৃন্দ এবং উৎসুক জনতার ভিতরে কিন্তু আমরা একটা উচ্ছ্বাস লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু সাতক্ষীরায় যে সমাবেশকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যে বল ফিল্ড, সেই বল ফিল্ড কিন্তু উপযোগী করে এবং সকল কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে। এবং আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা কলারোয়া উপজেলা বল ফিল্ড মাঠে। এখানে এই বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশ স্থলে ইতিমধ্যে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিএনপির কেন্দ্রের তথ্য বিষয়ক সম্পাদক তিনি কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং খুলনা বিভাগীয় বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আজ বিকাল 3:30টার সময় কিন্তু সমাবেশ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি এবং এই সমাবেশে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকাল 5টায় তার বক্তব্য তিনি রাখবেন বলে আমরা এখানে জানতে পেরেছি। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, 2002 সালে তৎকালীন বিরোধী দলের নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহর হামলার মিথ্যা মামলায় কিন্তু এই সাতক্ষীরা তালা কলারোয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে মিথ্যা মামলা দিয়ে 70 বছর জেল প্রদান করা হয় এবং এই মিথ্যা মামলা থেকে কিন্তু তিনি গত সপ্তাহে কিন্তু তিনি এর থেকে মুক্তি পান এবং জামিনে মুক্তি পান এবং জামিনে মুক্তি পাওয়ার পরে কিন্তু তিনি গতকাল সাতক্ষীরায় আসেন এবং তাকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয় এবং এই যে হাবিবের মুক্তি উপলক্ষে কিন্তু আজ এই সাতক্ষীরা কলারোয়ায় বিএনপির পক্ষ থেকে এই সমাবেশ করা হচ্ছে এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন নেতৃবৃন্দ তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিন্তু ইতিমধ্যে সমাবেশে আসতে শুরু করেছে এবং এখন পর্যন্ত কিন্তু এই সমাবেশের সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো শেষ খবর সাতক্ষীরা থেকে। বাবু, আপনাকে ধন্যবাদ। ছাত্র জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। দুপুরে ডিআরইউতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তরুণদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা যারা বুঝবে না, আগামী রাজনীতিতে তাদের জায়গা হবে না বলেও জানান আমির খসরু।
জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই মনোজগৎ কিন্তু আগের মনোজগতে নাই। এই মনোজগৎ হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে। মাঝখানে কিছু থাকতে পারবে না, দাড়ি কমা কিছু নাই। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে কী ধরনের কাঠামো তৈরি করা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, সকল ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করতে হবে উল্লেখ করে 2 সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। যে আমাদের পুরনো সংবিধান যেটা আছে 72 সালের যে সংবিধান, আদতে সেই সংবিধান কি আছে আজকে? 15th অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি মোর দ্যান 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আমার 72-এর সংবিধান কোথায়? মাঝখানে যদি একটু থামে চলার পথে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্ট থেকে আরম্ভ করে 15th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত যদি আসি, তো তাহলে পেছন দিকে যদি যেতে থাকি 72-এর দিকে, আমি 4th অ্যামেন্ডমেন্ট দিকে আটকে যাব। সেটা কি কাম্য? 4th অ্যামেন্ডমেন্ট মনে আছে? বাকশাল, ওয়ান পার্টি গভর্নমেন্ট, সংবিধানেই তো ছিল, এই সংবিধানেই ছিল, এই পার্লামেন্টই করেছে। সেটা কি সংবিধান সম্মত? মানুষের মুখের ভাষা অতীত, বর্তমান, ভবিষ্যৎ শেখায় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এছাড়াও নিজ দেশের ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শেখার উপরও গুরুত্ব আরোপ ও চর্চা করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। আবু সাইদ অপুর রিপোর্ট। 1972 সালের 8 সেপ্টেম্বর থেকে উদযাপিত হয়ে আসছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আর সেই ধারাবাহিকতায় বহুভাষার শিক্ষার প্রসার, পারিবারিক সমঝোতা এবং শান্তির জন্য সাক্ষরতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজন করে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2024। আজকে আমরা 4 ভাগের 3 ভাগ সাক্ষর জনগোষ্ঠীতে পরিণত হয়েছি। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে উপবৃত্তি সহ বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতেও কাজ চলমান রয়েছে। ফলে আমরা যেন সাক্ষরতাটাকে শুধুমাত্র টেকনিক্যালি এইভাবে না দেখি, বরং আমরা মনে করি একটা মানুষকে স্বাক্ষর করা এর মানে তাকে সক্ষম করে তোলা, কারণ তার সামনে তখন জ্ঞানের রাজ্যটা অবারিত হয়ে যায়, অভিজ্ঞতার রাজ্যটা অবারিত হয়ে যায় এবং তার প্রকাশটা অবারিত হয়ে যায়। এছাড়াও উন্নয়ন ধারা অব্যাহত রাখা সহ মানুষের মুখের ভাষা অতীত, বর্তমান, ভবিষ্যৎ শেখায় বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় ভাষা প্রকাশকে মায়ের সাথে তুলনা করেন তিনি। যে ভাষার মাধ্যমে আমরা মানুষ হয়ে উঠি সেটা আমার মায়ের মতো। দেখেন, আমি আমার ভাষাকে ছাড়া আমার অস্তিত্বই কল্পনা করতে পারি না। পরিশেষে নিজ দেশের ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শেখার উপর গুরুত্ব ও চর্চা করার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। ফলে আন্তর্জাতিক নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের কিন্তু অন্য ভাষা চর্চাটা করা প্রয়োজন। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। এনজিও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাবৃন্দ। সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছে। নিহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশা যাত্রী বলে জানা গেছে। সকালে 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা নলকার দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 3 যাত্রী মারা যায়। অপর 2 যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও 2 জন মারা যায়।
শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে শাহ আমানত সেতু এলাকা অবস্থান নেন বাস শ্রমিকরা। অবস্থানের পাশাপাশি বিক্ষোভও করছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজারমুখী সব ধরনের বাস চলাচল। এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা 3 চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে, গুনছেন বাড়তি ভাড়া। সাম্প্রতিক সময়ে সাভার আশুলিয়া শ্রমিক বিক্ষোভের মুখে অস্থিরতা বিরাজ করছিল। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। পরে শ্রমিক বিক্ষোভে ইন্ধনদাতা বহিরাগতদের গ্রেফতার করার পর অনেকটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। এদিকে আজ আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেওয়ার কথা জানিয়েছিল বিজিএমইএ। তবে 15 পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্য, ভিডিও চিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে সাভার আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের নানা দাবিতে চলে কর্মবিরতি। রাস্তা অবরোধ ও শিল্প কারখানায় ভাঙচুর করে দাবি আদায়ের কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এ বিক্ষোভের মুখে অস্থিরতা বিরাজ করে সাভার আশুলিয়া এলাকা জুড়ে। দুর্ভোগ পোহাতে হয় মহাসড়ক ব্যবহারকারীদের। এমন পরিস্থিতির জেরে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। দিনরাতে চলে এই অভিযান। এই অভিযানে শ্রমিক বিক্ষোভের ইন্ধনদাতা অনেককে আটক করা হয়। এতে অনেকটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে শিল্প কারখানায়। 6 মাস হইলে পারে ঈদ বোনাসটা দিতে হইব, বেসিক হাজিরা বোনাসটা বাড়াই দিতে হইব। আন্দোলনের সাথে জড়িত তাদেরকে আরো ফ্যাক্টরি দিয়ে বের করে দেওয়া যাবে না। আমাদের হাজিরা বোনাস কম, আমাদের টিফিন বিল দিচ্ছে কম, আবার ঈদ বোনাস অর্ধেকটা দিতেছে না। আমাদের এই নিয়ে দাবি, তাছাড়া অন্য কোনো দাবি না। যদি আমরা সঠিক সময়ে ঠিকমতো শিপমেন্ট না করতে পারি তাহলে কোনোভাবেই হচ্ছে এই শিল্পকে রক্ষা করা সম্ভব না। গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতির পিছনে একটি চক্রের ইন্ধন রয়েছে উল্লেখ করে বহিরাগতদের উস্কানিতে এমন পরিস্থিতি হচ্ছে বলে জানান শ্রমিক নেতা। এটা আসলে শ্রমিকদের কোনো আন্দোলন না। এখানে আওয়ামী লীগ এবং বিভিন্ন বহিরাগত এবং ঝুট ব্যবসায়ীদের ভাড়া করা লোকজন দিয়ে এখানে আন্দোলন চালু করেছে। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করে যত দ্রুত সলভ করতে পারবে আমরা কিন্তু তত দ্রুত আবার পুরো সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় চলে যেতে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছেলেকে হারিয়ে থামছে না শেরপুরে এক হতদরিদ্র মায়ের কান্না। পড়ার টেবিলে ছড়িয়ে আছে বই, নিজের লেখা কবিতা, টেবিলের সামনে টানানো নিজ হাতে লেখা মনীষীদের চিরন্তন বাণী। একটি বুলেট কেড়ে নিল মা বাবার অবলম্বন, ছোট ভাই বোনের ভবিষ্যৎ গড়ার আশা ভরসার আশ্রয়স্থল। এখন কি হবে এই পরিবারের, এমন প্রশ্ন এলাকাবাসী। প্রতিনিধি তারেক মোহাম্মদ আবদুল্লাহ রানা রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 4 অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শ্রীবর্দী উপজেলার কেকেরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের আজহার আলীর ছেলে সবুজ। বাবা প্যারালাইজড রোগী হওয়ায় পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিল এই তরুণ। সবুজের মৃত্যুতে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারের অন্যান্য সদস্যরা। লেখাপড়ার পাশাপাশি কবিতা লিখতেন এবং খেলাধুলাতেও ছিলেন পারদর্শী। তার অকাল মৃত্যু সহপাঠী সহ গ্রামবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল, পতনের একদিন আগেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিবেশী খুব ভালো ছেলে ছিল। ছেলেটার বাপ মা খুব গরিব, 2টা ভাই, বড় ভাইটাই মারা গেছে। সাহসের পরিচয় দিয়ে দেশের জন্য সে শহীদ হয়েছেন। এই শহীদের জন্য আমরা সার্বিক সহযোগিতা করিতেছি এবং বিভিন্ন সহযোগিতা আসতেছে। সরকারের কাছে সবুজের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। আমার ছেলেটা খুব কষ্ট করে আমি লেখাপড়া করাইছি, সে একটা দোকানের ফার্মেসি থেকে সে এই সংসারটা চালাইতো। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার সন্তানকে যাই গুলি করে মারছে তাদের বিচার করবেন, আমি এটাই আপনাদের কাছে আবেদন করছি। সবুজের অকাল মৃত্যুতে শোকাহত তার কলেজের শিক্ষক, অভিভাবকরাও। তাদের মতো মানুষের জীবন দানেই দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে মনে করেন সবুজের শিক্ষকও। তাদের আত্মদানকে সর্বোচ্চ সম্মান ও পরিবারকে সরকারিভাবে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। এই পরিবারকে আমরা আশ্বাস দিচ্ছি যাতে ভবিষ্যতে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সার্বিক সহায়তা দান করব। ইলিয়াস কমল, মাই টিভি।
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা জড়িতদের গ্রেফতারে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসক ও কর্মচারীরা। সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিবুর রহমান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায় শনিবার তুচ্ছ বিষয় নিয়ে সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলা চালা এক রোগীর স্বজনরা। এতেই এক চিকিৎসক সহ অন্তত ৪ জন আহত হয়। পরে খবর পেয়ে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণার পাশাপাশি ৫ জনকে আসামি এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় নগরী শালবাগান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সময় শিক্ষার্থীরা নন টেকনিক্যাল ক্রাফট ইনস্ট্রাক্টর হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও সহ ৬ দফা দাবি তুলে ধরেন। কর্মসূচিতে সরকারি, বেসরকারি, মনোটেকনিক, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। নেত্রকোনার আটপাড়ায় মগরা নদীর ভাঙন কবলে পড়েছে নাজিরগঞ্জ বাজার। এক সময় নদী এলাকায় মানুষ বাজার সদাই সহ তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতেন এই বাজার থেকে, কিন্তু নদী ভাঙনের কারণে ঐতিহ্যবাহী নাজিরগঞ্জ বাজারটি এখন প্রায় বিলীনের পথে। নেই আগের মতো জমজমাট মানুষের আনাগোনা, ভেঙে গেছে বাজারে থাকা মসজিদ, সরকারি ভূমি অফিস ও স্বাস্থ্যকেন্দ্র। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এটি নেত্রকোনার আটপাড়া উপজেলার নাজিরগঞ্জ বাজার। একসময় পাট বেচা কেনার জন্য বিখ্যাত বাজারটি পড়েছে নদী ভাঙনের কবলে। প্রায় বিলীন হয়ে যাওয়া বাজারটিতে দোকানপাটও নেই আগের মতো। বাজারে সরকারি স্থাপনা ও বসতিদের ঘরবাড়ি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। বড় একটা মসজিদ ছিল, এটা নদী গর্ভে চলে গেছে। এখানে কিছু লোকের বাড়ি ঘর ছিল। বর্ষার সিজনে ভাঙিয়া ভাঙিয়া, বর্ষা এবং হেমন্তে ভাঙিয়া ভাঙিয়া পরে এই দ্রুতগতি যদি এই ঠিক না করা হয় তাহলে এটা বাজার টিকবে না। এই ব্লক দেওয়া না হয় আরো যেগুলা লইছে একটাও থাকবে না। অন্তত ২ যুগেরও বেশি সময় ধরে মগরা নদীর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে অন্তত শতাধিক ঘরবাড়ি। নদীগর্ভে বিলীন হয়েছে নানা স্থাপনা, বলছেন স্থানীয়রা। ব্যবসায়িক অনেক ঘর ছিল, এই ব্যবসায়িক ঘরও সব নদীতে চলে গেছে। দ্রুত গতিতে বাঁধ না দেওয়া হয় তাহলে বাজারের অস্তিত্ব বলতে আর কিছু থাকবে না। নদী ভাঙন থেকে আমাদেরকে যদি রক্ষা না করা হয় তাহলে আমাদের আর ঐতিহ্য কোনো কিছু থাকবে না, বাজার একদম বিলীন হয়ে চলে যাবে। সরকারের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে এই ঐতিহ্যবাহী বাজারটা যে শক্ত করে বেড়িবাঁধ দিয়ে যাতে এটাকে রক্ষা করা যায়। উপস্বাস্থ্য কেন্দ্রের যে পুরাতন ভবনটি অলরেডি নদী গর্ভে চলে যাওয়ার পথে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুঠোফোনে জানান, নদীর পানি কমলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নাজিরগঞ্জ বাজারের যে ভাঙনটা আছে সেটা আমরা স্থানীয় জনসাধারণের কাছ থেকে অবহিত হওয়ার পরে আমরা নিজেরা সাইট ভিজিট করি। প্রশাসনিক যে কাজগুলো আছে সেগুলো প্রায় শেষ পর্যায়ে করে ফেলেছি। এখন আমাদের পানিটা একটু কমলে আমরা কাজটা এই শুকনো মৌসুমে বাস্তবায়ন করে দেব। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নাজিরগঞ্জ বাজার সহ আরো অনেক গ্রাম বিলীন হওয়ার শঙ্কায় এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এই ছিল আমাদের এখনকার আয়োজন। মাই টিভি সংবাদ দেখতে youtube/mytvniউজ, মাই টিভি অনুষ্ঠান দেখতে youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।